৯ মাসের মধ্যে করোনায় দেশে সর্বনিম্ন ৫ জনের মৃত্যু। ইউরোপের বিভিন্ন দেশে কমছে সংক্রমণ। টিকা নেয়ার বয়সসীমা ৫৫ থেকে ৪০ করায় বেড়েছে গ্রহীতার সংখ্যা। গ্রেফতারের ৫ ঘন্টা পর জামিন পেলেন শিকদার গ্রুপের এমডি রণ। বাবার জানাজায় অংশ নিতে আদালতের মানবিক সিদ্ধান্ত। আইন সবার জন্য সমান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিনিয়োগের বার্তা নিয়ে দুবাইয়ে ব্যবসায়ীদের রোড শোতে সাকিব আল হাসান বললেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভাবনার নতুন দিগন্ত। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কমে এসেছে কোভিড-19 মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ৯ মাসের মধ্যে ২৪ ঘন্টায় সর্বনিম্ন ৫ জন মারা গেছেন। আক্রান্ত ও শনাক্তের হারও ৮ দিন ধরে ২% ঘরে। পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর ব্যবস্থা নেওয়া আর ভাইরাস দুর্বল হয়ে যাওয়ার ফলে মহামারী নিয়ন্ত্রণের পথে। মহামারী থেকে মুক্তির জন্য দেশজুড়ে কোভিড টিকার চলমান মহাযজ্ঞের মধ্যে সংক্রমণ চিত্র নিয়েও মিলছে আশা জাগানিয়া খবর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা নেমে এসেছে ৫ জনে, যা গত ৯ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। কোভিড ছোবলে এর আগে কম মৃত্যু হয়েছিল গত বছরের ৬ মে ৩ জন। আর ২৪ ঘন্টায় ১৪,৩২৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪০৪ জন, অর্থাৎ শনাক্তের হার ২.৮২%। করোনা ভাইরাসের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৪ ফেব্রুয়ারির পর শনাক্তের হার কখনো ৩% স্পর্শ করেনি। কোনো দিন এ হার ছিল ২.৫%-এরও নিচে। ২ ফেব্রুয়ারির পর আক্রান্ত শনাক্ত থেকেছে ৫০০-র নিচে। আর মৃত্যুর সংখ্যা ২৪ জানুয়ারির পর প্রতিদিনই ২০ জনের নিচে রয়েছে। গত ৮ দিনের মধ্যে ৫ দিনই ছিল এক অঙ্কে। কোভিড সংক্রমণে সাম্প্রতিক পরিসংখ্যান মহামারী নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। মহামারীটা নিয়ন্ত্রণে চলে আসার টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এটা যদি কন্টিনিউ করে, এটা যদি আর না বাড়ে, এরকমই চলে, তাহলে নিয়ন্ত্রণে এসছে বলে আমরা ধরে নেব। তবে মানুষের মধ্যে অনেক ক্ষেত্রেই সচেতনতার ঘাটতি থাকলেও কিভাবে নিয়ন্ত্রণে এলো মহামারী? আমাদের দেশে যে ভাইরাস, দেশীয় ভাইরাস, সেগুলা শীতকালে যেসব ভাইরাস আমাদের আক্রমণ করে, সেগুলা খুব প্রবলভাবে আমাদের আক্রমণ করে এবং সেখানে বাইরের ভাইরাস, করোনা ভাইরাস সেখানে ঢুকতে পারছে না। এটাই হলো এর কারণ। একদিকে করোনা ভাইরাস দুর্বল হয়ে যাওয়া, অন্যদিকে টিকা প্রয়োগ, এই দুইয়ের সমন্বয়ে মহামারী থেকে মুক্তি মিলবে বলে আশা বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভ্যাকসিন আর বয়সসীমা ৫৫ থেকে ৪০-এ নামিয়ে আনায় বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নেয়ায় উৎসাহিত হয়েছেন সাধারণ মানুষ, এমন মত বিশেষজ্ঞদের। কেন্দ্রের সংখ্যা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা। আর প্রতিদিন টিকা দেওয়ার হার ৩ লাখে উন্নীত করতে চায় সরকার। ফারুক ভূঁইয়া, রবিনের আরও একটি রিপোর্ট। শুরুর দিকে নানা দ্বিধা সংশয় কাটিয়ে টিকা কেন্দ্রে বাড়ছে মানুষের ভিড়। গণহারে টিকা প্রয়োগের প্রথম দিন রোববার সারা দেশে সর্বসাকল্যে টিকা প্রয়োগ করা হয় ৩১,১৬০ জনের দেহে। এরপর প্রতিদিন তা বাড়তে থাকে আশাব্যঞ্জক হারে। টিকা প্রয়োগের প্রথম সপ্তাহের সবশেষ কার্যদিবস বৃহস্পতিবার একদিনে টিকা গ্রহীতার সংখ্যা ছাড়াই ২ লাখ। বিশেষজ্ঞরা মনে করেন, সব শ্রেণীর নাগরিকের জন্য টিকা উন্মুক্ত থাকার বয়সসীমা ৫৫ থেকে নামিয়ে ৪০ বছর করার সরকারি সিদ্ধান্ত এক্ষেত্রে ভূমিকা রেখেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টিকা গ্রহণ উৎসাহিত করেছে সাধারণ মানুষকে। তবে কর্তৃপক্ষ চায় দৈনিক টিকার ৩ লাখের বেশি ছাড়িয়ে নিতে। এখন সেটা ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে, এটা একটা গৃহীত সিদ্ধান্তের ফল। দ্বিতীয়ত, যে আমাদের স্বাস্থ্য বিভাগ তারা চেষ্টা করছে যে এই কাঙ্ক্ষিত যে টার্গেট সেটা যাতে অর্জন করা যায়। প্রাপ্যতার নিরিখে এবং এই বছরই সবাইকে টিকা দিয়ে ফেলতে চায়, তাহলে প্রতিদিন ৩ লাখ থেকে সক্ষমতা দিয়ে অন্তত পক্ষে প্রতিদিন ৫ লাখ থেকে ৬ লাখ টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটি সক্ষমতা আমাদের আছে। প্রতি মাসে ভারত থেকে ৫০ লাখ টিকা আমদানির বাইরেও বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয়েছে কোভ্যাক্সের মাধ্যমে টিকা পাওয়ার। প্রথম চালান এবং পরবর্তী চালানগুলো তারা আমাদেরকে প্রায় ১,২৭,০০,০০০ ডোজের টিকা আমাদের এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আমাদেরকে দেওয়া হবে। সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে টিকা কেন্দ্র আরো সম্প্রসারিত ও নিবন্ধন প্রক্রিয়াকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যেখানে মানুষের কাছাকাছি হবে, যাতে করে মানুষ সহজে আসতে পারেন টিকা দিতে, এটা এক। ২ নম্বর হলো যে নিবন্ধনটা আমাদের এখন একেবারে পুরোপুরি
বাড়ি বাড়ি যে আমাদের স্বাস্থ্যকর্মীদের নিবন্ধনটা করতে হবে। দেশে টিকা গ্রহণের পর এখনো পর্যন্ত কারো গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। ফারুক ভূঁইয়া, রবিন, সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও ধীরে ধীরে কমে আসছে করোনা সংক্রমণ। তবে এখনও নতুন ধরনের করোনার প্রকোপ থাকায় চলমান লকডাউনের সময়সীমা বাড়িয়েছে মার্কেল প্রশাসন। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। প্রাণঘাতী ব্রিটেনে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ইতালিতে প্রায় 92,000, মৃতের সংখ্যা 80,000 ছাড়িয়ে গেছে প্রতিবেশী দেশ ফ্রান্সে। সেখানে মধ্য ইউরোপের দেশ জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন 64,000 মানুষ। তবে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় নতুন ধরনের করোনা ধরা পড়ায় লকডাউনের মেয়াদ 7ই মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যার্কেল প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। দেখুন, আমরা এখনো মহামারীর মধ্যে আছি। তবে আমাদের সরকারের সুষ্ঠু টিকা কার্যক্রমের ফলে সংক্রমিতের সংখ্যা এখন অনেকটাই কমে এসেছে। কি আর বলবো ভাই, লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত এখন নিয়ে কি হবে? সরকার শুরুর দিকে কিচ্ছু বলছেনি। এদিকে জার্মানি জুড়ে প্রযুক্তি ও উৎপাদনগত কারণে টিকার কিছুটা সংকট থাকলেও অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ডোজ নেওয়া মানুষের সংখ্যা এখন 25 লাখের মতো, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা এখন 12 লাখ ছাড়িয়েছে। জার্মানিতে লকডাউনের সময়সীমা আরেক দফা বাড়ানোয় রয়েছে নানা জনের নানা মত। তবুও ম্যার্কেল সরকারের এমন সিদ্ধান্তই যথার্থ বলছেন জার্মানির চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনাকাল কাটিয়ে আলোকিত নিশ্চিত জেনেও বাবার মৃত্যুতে দেশে ফিরলেন শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণহক শিকদার। শুক্রবার সকালে ঢাকায় নামার সঙ্গে সঙ্গে তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 9 মাস আগের মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানায় ডিবি। পরে আদালতে হাজির করা হলে মানবিক দিক বিবেচনায় জামিন দেন আদালত। নিজের নামে আছে গ্রেফতারি পরোয়ানা, তারপরও বাবার মৃত্যুর খবরে দেশে ফিরলেন শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক রণহক শিকদার। বৃহস্পতিবার বিশিষ্ট ব্যবসায়ী বাবা মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদার মারা গেলে শুক্রবার সকাল 10টায় দেশে আসেন তিনি। বিমানবন্দরে নামার পরই তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, এই মামলায় রণর ভাই দীপু আসামি। দেশে ফিরলে তাকেও গ্রেফতার করা হবে। মামলার আসামিকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা প্রথমে পাইনি, তাকে বিদেশে চলে গেছিল। তো যেহেতু আসছে, এখন আমরা দেখুন অসুস্থ, করোনা থেকে ভালো হয়েছে, তো মারা গেছে। পরে দুপুরে রণহক শিকদারকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বাবার মৃত্যুর কারণে মানবিক দিক বিবেচনা করে জামিন চাইলে তা মঞ্জুর করেন আদালত। জয়নাল হক সাহেব উনি মারা গেছেন, ওনার ডেড বডি আজকে ঢাকাতে আসছে। ওনার বড় সন্তান হিসাবে ওনার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ওনাকে সুযোগটি মানবিক কারণে আদালত সুযোগটি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন সবার জন্যই সমান। করোনা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়ও জানান মন্ত্রী। তিনটি প্রস্তাবকে কেন্দ্র করে নির্যাতনের অভিযোগে গত বছরের 19 মে রণহক শিকদার ও দীপু হক শিকদারকে আসামি করে গুলশান থানায় মামলা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি পৌরসভায় নির্বাচনে বিএনপির পরাজয় হয়েছে তাদের অপরাজনীতির জন্য। শুক্রবার বিকেলে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপি নেতাদের সরকারের পদত্যাগ দাবি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নয়, বিএনপির সবারই পদত্যাগ করা উচিত। বিএনপি নেতারা সরকারের পদত্যাগ দাবি করছেন। গত 1 যুগ ধরে তাদের এ দাবি শুনে আসছে এদেশের জনগণ। তাদের আন্দোলন এখন ফেসবুক নির্ভর। নেতিবাচক রাজনীতির জন্য তাদের আন্দোলন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। সরকারের পদত্যাগ নয়, বরং বিএনপির মতো দলকে জনবিচ্ছিন্ন করার জন্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দীর্ঘ 14 বছর ধরে যারা ক্ষমতায় আছেন তারা ইতিহাসকে নিজেদের মতো করে লেখার চেষ্টা করছে। শুক্রবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 14 বছর যাবৎ যারা ক্ষমতায় আছে তারা
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা তাদের ইচ্ছামতো লিখার চেষ্টা করছে এবং বাংলাদেশের এই 50 বছরে যে মুক্তিযুদ্ধের কারা কি অবদান রেখেছে, কারা কি ক্ষতি করেছে, সেটার সম্পর্কেও বর্তমান প্রজন্মকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। বিনিয়োগের বার্তা নিয়ে দুবাইয়ে ব্যবসায়ীদের রোড শোতে অংশ নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুভেচ্ছা বক্তব্যে তিনি প্রবাসীদের বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানান। সাকিব আরও বলেন, গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভাবনার নতুন দিগন্ত। দুবাই থেকে শিবলিয়াল সাদিকের রিপোর্ট। পুঁজিবাজারে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত 4 দিনব্যাপী রোড শোর তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম নক্ষত্র সাকিব আল হাসান। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। The way Bangladesh progressed in last 10, 12, 15 years, if it continues like that, I think we got a huge potential. I would like to encourage everyone to invest in Bangladesh. It will obviously benefit you and at the same time our country as well. And what I believe in 5-10 years time, Bangladesh will be a great country, and now is the time to develop, and to do that, this is the right moment to invest. So I would like everyone to welcome Bangladesh. আমাদের দেশে এখন বিনিয়োগের ব্যাপক সুযোগ, তো এই দুটার যোগসূত্র যদি আমরা করে দিতে পারি তাহলে ওনারাও একদিক থেকে লাভবান হবেন, দেশও লাভবান হবে। রোড শোর আয়োজকদের দাবি, বাংলাদেশ এখন অর্থনীতির বিভিন্ন সূচকে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে, তাই তারা বিশ্বব্যাপী পজিটিভ বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে চান। শিবলিয়াল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ব্যক্তিগত জমি দখল করে বসানো হয়েছে ওয়াসার পানির পাম্প, তৈরি হয়েছে খাল, আর খাল ও পাম্পের জন্য নির্ধারিত জায়গায় প্রভাবশালীরা নির্মাণ করেছে বিশাল অট্টালিকা। রাজধানী মোহাম্মদপুরে ঘটেছে এমন ঘটনা। জমি হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও পাচ্ছেন না কোনো প্রতিকার। মাহমুদ রাকিবের রিপোর্ট। দুই পাশে বিশাল দুটি অট্টালিকা, তার মাঝখানে ওয়াসার মালিকানাধীন খাল ও পানির পাম্প। মহানগর জরিপ দাগ অনুযায়ী ওয়াসার পাম্প, ওয়াকওয়ে ও দুই পার বাধাই করা এই খালের অংশবিশেষ রয়েছে 137 নম্বর জমির ওপর। একইভাবে পাম্পের পাশের রাস্তা ও বহুতল ভবনটি নির্মিত হয়েছে 135 নম্বর দাগে, আর খালের অপর পাশে 138 নম্বর দাগে রয়েছে আরেকটি বিশাল অট্টালিকা। তবে ম্যাপ অনুযায়ী পাম্প হবার কথা 135 আর খাল হবার কথা ছিল 138 নম্বর দাগে। জেলা প্রশাসক থেকে অনুমতিপত্রে তার প্রমাণও মেলে। 137 নম্বর দাগের জমির মালিকের অভিযোগ, 2012 সালে মোহাম্মদপুরের সাবেক এমপি মকবুল হোসেন ও আশপাশের প্রভাবশালীরা ওয়াসাকে ম্যানেজ করে তাকে জমি ছাড়া করে সেখানে পাম্প বসায়। তো আমি এখন উদ্বাস্ত, বাইরে বাইরে রাস্তায় ঘুরি। আমি এখন আপনার দেশে যদি ঠিকানা থাকতো আমি চলে যেতাম দেশে, আমার তো কিছু না। আমি মেয়েদেরকে কি করবো? আমি এখন আপনাকে আর বলতে পারছি না, আমি খুব কষ্ট হয় আমার এখন। প্রতিকার চেয়ে বারবার ধর্ণা দেওয়ার পর ওয়াসাও শফিকুল ইসলামকে তার জমি ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে চিঠি ইস্যু করে। ভুল জায়গায় পাম্প বসানোর কথা স্বীকার করে 2016 সালে সময় সংবাদকে সাক্ষাৎকারও দেন ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। পুরো ডিটেলস আমার ভূমি ডিপার্টমেন্ট আছে, ওরা সবটা দেখে দিবে। 5 বছর পর সেই একই আশ্বাসের পুনরাবৃত্তি। কারা কারা দায়ী চিহ্নিত করে তার জমি তাকে ফেরত দেওয়া যায় কিভাবে, সেই জন্য আমরা ব্যবস্থা নিতে বলছি। আমাদের যদি কারো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এনে ফেরত দিয়ে দিতে হবে। বেঁচে থাকতে ওয়াসা এই ভুলের খেসারত দেবে কিনা সে প্রশ্নই এখন ডুকরে কাঁদছে 2 মেয়ের বৃদ্ধ পিতা শফিকুলের মনে। আমি খুব কষ্ট হয় আমার এখন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নাম তার বাঘ, একাধারে বান্ধব, সাশ্রয়ী এবং নিরাপদও বটে। তবে এটি বনের বাঘের গল্প নয়, এটি একটি 3 হুইলারের গল্প। এতে আছে ওয়াইফাই সুবিধা, টিভি দেখার ব্যবস্থাও। প্রচলিত অ্যাসিড ব্যাটারির বিপরীতে এটি তৈরি হয়েছে পরিবেশ বান্ধব সোলার ও লিথিয়াম ব্যাটারির সমন্বয়ে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি অদূর ভবিষ্যতে বাঘ আয় করতে পারবে বৈদেশিক মুদ্রাও। সম্পূর্ণ দেশীয় এই উদ্যোগের মূল কাণ্ডারি কাজী জসিমুল ইসলামের বাপ্পির সঙ্গে কথা বলেছেন আতিকুর রহমান তমাল।
অটোরিকশা। জেলা শহর থেকে শুরু করে মহানগর সর্বত্রই এখন ছড়িয়ে গেছে এসিড ব্যাটারি চালিত 3 চাকার এই যান। ব্যাটারিগুলোর মেয়াদ শেষে এর এসিড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যাত্রীর গলায় কাপড় পেঁচিয়ে মৃত্যুর ঘটনাও অহরহ। কয়েক বছর থেকে এই যানগুলোই দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ। এদিকে রাজধানী ঢাকাতেও বহু বছর থেকে নেই সিএনজি অটোরিকশার নতুন নিবন্ধন। তাই পুরনো নম্বরের এক একটি অটোরিকশার দাম আকাশ ছোঁয়া। এই যখন দশা, তখন এই উদ্যোক্তা আমাদের জানাচ্ছেন তারা এমন একটি 3 চাকার যান বানিয়েছেন যেটি পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি। এই যানে রয়েছে সোলার সিস্টেম, যার সাহায্যে চলা যাবে 40 কিলোমিটার পথ, আর ব্যাটারিতে চলবে 90 কিলোমিটার। এর ভেতরে ও বাহিরে রয়েছে 2টি সিসিটিভি ক্যামেরা, যে কারণে চাইলেই মালিক ড্রাইভারের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবেন। ইটস আ লিথিয়াম আয়ন হাইব্রিড ব্যাটারি। এইটা সোলার বেসড পাওয়ার। এইটা ফুল কাভার্ড বডি, স্টিল বডির তৈরি। এটা 40 কিলোমিটার সোলারে চলবে। 5 ঘন্টা চার্জ দিতে পারলে এটা 90 কিলোমিটার চলবে। আছে ওয়াইফাই, টিভি দেখা, ফোন চার্জার এবং জরুরি প্রয়োজনের অ্যালার্ম সিস্টেম। এখানে একটা প্যানিক বাটন আছে। এই প্যানিক বাটনটা প্রেস করলে এই গাড়িটা 5 কিলোমিটার স্পিডে চলে যাবে এবং 20 মিনিট কেউ এই ভেহিকেল আর অন করতে পারবে না। 7 জন যাত্রী পরিবহন করতে পারা এই যানটি তৈরি করেছে বাঘ ইকো মোটরস। সব ঠিক থাকলে চলতি বছরই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে বাঘ। মিলিটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এটাকে ফুললি টেস্টেড এবং অ্যাপ্রুভড। রেজিস্ট্রেশনটা পেলেই 26শে মার্চ আমাদের 50টা ভেহিকেল মেড ইন বাংলাদেশ আমরা বাজারে আসতে পারবো। এই উদ্যোক্তা আমাদের বলছেন শুধু উৎপাদন নয়, তার পরিকল্পনা হলো এই যান দিয়ে তিনি রাইড শেয়ারিংয়েও নামবেন। সেক্ষেত্রে বাঘই হবে প্রথম নিজস্ব পরিবহনের রাইড শেয়ারিং কোম্পানি। এটির দাম পড়বে সর্বোচ্চ 4 থেকে 6 লাখ টাকা। বাংলাদেশে যে যানগুলো তৈরি হয় তার বেশিরভাগই বাইরে থেকে পার্টস এনে সংযোজনকৃত, কিন্তু বাঘই হবে দেশের প্রথম নিজস্ব উৎপাদন, এমন দাবি উদ্যোক্তার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদাউর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আন্তর্জাতিকভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সবাই যদি আমরা একটুখানি কে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি করে, কে কোন দল করে, কে কার পক্ষ বিপক্ষ, এগুলি না করে যদি একসাথে বসতে পারি সবাই মিলে নারায়ণগঞ্জে যারা আমরা সিনিয়র হয়ে গেছি কিংবা জুনিয়র আছে, তাহলে ইনশাল্লাহ নারায়ণগঞ্জটা যে জায়গাটা যাবে আমি মনে করি নারায়ণগঞ্জ ঢাকার চেয়ে একটা ইম্পর্টেন্ট শহরে আমরা পরিণত করতে পারবো। চারিদিকে অনেক ধরনের নোংরা খেলা হচ্ছে, এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার খেলা হচ্ছে, ক্ষমতার পরিবর্তনের খেলা না, খেলাটা হচ্ছে বাংলাদেশটাকেই ধ্বংস করে দেওয়ার জন্য। ইসলামের সঠিক জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে প্রায়ই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেয় এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল। তাই শান্তির ধর্ম ইসলামের ঐতিহ্য ও মূল্যবোধ সারা দেশে ছড়িয়ে দিতে দেশজুড়ে 560টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার, যার মধ্যে 170টির উদ্বোধন হবে মুজিব বর্ষে। এর মাধ্যমে মসজিদে নামাজ আদায় ছাড়াও ইসলামী জ্ঞান ও সংস্কৃতি চর্চার মাধ্যমে গড়ে উঠবে পূর্ণাঙ্গ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে। রংপুর থেকে ফিরে রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। নির্মাণাধীন 4 তলা ভবন, তার পাশেই দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার। কদিন বাদে এই মিনার থেকে ছড়িয়ে পড়বে মুয়াজ্জিনের আজানের ধ্বনি। ধর্মীয় গোঁড়ামি আর কুসংস্কারের বিরুদ্ধে আরও এক পা এগিয়ে যাবে ধর্মপ্রাণ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে এমন 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। সাংস্কৃতিক কেন্দ্রের পাশাপাশি হজ প্রশিক্ষণ কেন্দ্র আছে। পুরুষ ভাইরা তো নামাজ পড়বেন, তার পাশাপাশি মা বোনদেরও নামাজের জায়গা আছে। মানুষ আল্লাহকে সেজদা করবে এমন একটি জায়গা নির্মাণ করে দেওয়া নিঃসন্দেহে একটি বড় সওয়াবের কাজ। প্রকল্প অনুযায়ী 40% জায়গার উপর জেলা পর্যায়ে 4 তলা এবং উপজেলা পর্যায়ে 3 তলা হচ্ছে মসজিদগুলো। সমাজে জঙ্গিবাদ জন্ম না হয় সেই কারণে এই মসজিদগুলি আমাদের একটা বিশাল ভূমিকা রাখবে। 8,722 কোটি টাকার এই প্রকল্পের পুরো অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়, সেখানে যেন এই নিজেরা কুসংস্কার থেকে বা গোড়ামি থেকে তারা মুক্ত থাকতে পারে, এই ধারণা থেকেই মূলত মডেল মসজিদগুলো নির্মাণ করা হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে দেশের প্রতিটি সংসদীয় আসনে 6টি করে সারা দেশে 1800টি মাদ্রাসা নির্মাণ করছে সরকার। মাদ্রাসা মনে করেন এখান থেকে 4 মাইল দূরে যাওয়া লাগবে, এখন মনে করেন নিকটবর্তী আল্লাহর মত পাইতেছি আমরা। প্রচলিত সকল ধ্যান ধারণা ভেঙে দিয়ে সারা দেশে এখন উদ্বোধনের অপেক্ষায় এমন
560টি মডেল মসজিদ। স্থানীয়রা বলছেন এর মাধ্যমে মসজিদ শুধু প্রার্থনালয় নয়, রূপ নিবে একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। ভূমিকা রাখবে জ্ঞান বিজ্ঞান চর্চা সহ ইসলামের অপব্যাখ্যা রোধেও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, রংপুর। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। বড় মাছে স্বস্তি থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে জলাশয় ও নদীর মাছ। তবে স্বাভাবিক রয়েছে গরুর মাংস ও সবজি বাজার। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। করোনার প্রভাবে পোলট্রি খাতে চরম সংকট তৈরি হয়েছে। লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে একের পর এক খামার। তার উপর শীতকালে বার্ড ফ্লু সহ নানা রোগের প্রাদুর্ভাব থাকায় কমে গেছে মুরগির উৎপাদন। এর প্রভাব পড়েছে বাজারে। রাজধানী পলাশী বাজারে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে প্রায় 30 থেকে 100 টাকা বেশিতে। ব্রয়লার 30 টাকা বেড়ে 160, সোনালী 60 টাকা বেড়ে 280 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন স্বাভাবিক হতে সময় লাগবে আরও 2 মাস। মুরগির বাজারের অবস্থা বাড়তি। 160 টাকা ব্রয়লার মুরগি, আর লেয়ার মুরগি বেচছি 170 টাকা, আজকে বেচতেছি 210 টাকা। 1 কেজি আলা যেগুলো কিনছি এগুলো হলে 200 টাকা করে কিনছিলাম, এই 15-20 দিন আগে। কমবে, এই 2 মাসের মধ্যে মনে করেন কমে যাবে। সবাই আবার খামার আবার মুরগি পালবে, তারপর মুরগি হয়ে যাবে আর কি। তবে মাছের বাজারে কিছুটা স্বস্তি। বড় মাছের সরবরাহে কমতি নেই, তাই তুলনামূলক দামও কম। তবে কেজিতে 50 থেকে 80 টাকা বেড়েছে খাল, বিল ও নদীর মাছের। আমি রুই মাছ কিনেছি 320 টাকা করে নিয়েছি, যেমন কত 3.5 কেজি সাইজ। মোটামুটি আমার কাছে দাম কমই মনে হলো। কমই যায়, আজকে একটু বেশি। এই শুক্রবার আসলে দাম একটু বাড়ে। চাষের মাছের দাম বাড়ে নাই, যেরকম নদীর চিংড়ি মাছগুলো, এগুলো মনে করেন একটু দাম একটু বাড়তে। ইলিশ মাছ এখন একটু দাম একটু বাড়তে। করোনার পর থেকে বিক্রি নাই। পরিচিত লোক যারা আছে এদের দেওয়া যায়, অপরিচিত লোক নাই। 4 কেজি ওজনের মাছ 350 টাকা কেজি, আর এই 3 কেজি ওজনের কিনা ওগুলো দাম কম 280, 300 এরকম বেচা হয়। শীত মৌসুম শেষের দিকে হলেও পর্যাপ্ত রয়েছে শীতকালীন সবজি সরবরাহ। চাহিদা কম থাকায় দাম স্থিতিশীল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রায় 50 বছরের পুরানো ব্যবসায়িক ঠিকানা কারওয়ান বাজার ছেড়ে মোহাম্মদপুর বেড়িবাঁধে চলে যাচ্ছে শুটকির আড়ত। সরকারি উন্নয়ন কাজে জায়গা ছেড়ে দিতে বাধ্য হওয়া ব্যবসায়ীরা গত বছর দফায় দফায় আশ্বাস পেয়েছিলেন ক্ষতিপূরণের, কিন্তু এখনও টাকা না পাওয়ার দাবি করে তারা বলছেন, একদিকে নতুন ঠিকানায় যাওয়ার প্রস্তুতি, অন্যদিকে করোনার থাবায় ব্যবসা একদমই পড়ে গেছে। দুইয়ে মিলে বেকায়দায় পড়েছেন তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কয়েক দশক ধরে বেচাকেনায় মুখর রেললাইনের পাশে বসা কারওয়ান বাজারের শুটকির আড়ত। দেশের বিভিন্ন অঞ্চলের হাওর বাওর, নদীনালা, খালবিল থেকে সামুদ্রিক প্রায় সব মাছের শুটকিই পাওয়া যায় ঢাকার সবচেয়ে বড় এই শুটকির বাজারে। চাহিদা মেটাতে এখানে শুটকি আসে মিয়ানমার, ভারত, পাকিস্তান, দুবাই থেকে। শুটকির দাম প্রতিদিনই ওঠানাম আছে। আজকে এক বাজার, কালকে এক বাজার। স্টকে অনেক মাল আছে, দূর দূরান্ত একটু কম আসে, কিন্তু ঢাকার আশেপাশে যারা আছে তারা আসে। দেশের বিভিন্ন জেলা থেকে যেমন খুচরা ব্যবসায়ীরা শুটকি কিনতে আসেন, তেমনি অনেকেই আসেন শুকনো মাছের কুড়া সংগ্রহে। এই বাজারের মাছের যে ডাস্টটা হয় গুঁড়া, ওইটা মাছের খাদ্য, মুরগির খাদ্যের জন্য কালেকশন করি এবং বিভিন্ন ফিড মিলে বা বিভিন্ন মৎস্য খামারে আমি সাপ্লাই দিই। 400 পর্যন্ত মাল নিচ্ছি, আর এই 2-3 মাসের ভিতরে এখন 600 পর্যন্ত ঠেক দিয়েছে মালের বাজার। কি আর পাইকাররা জানান, দেশি শুটকির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও ওঠানামা করে বিদেশিগুলোর। আর এই ব্যবসায়িক মন্দাকালে নতুন ঠিকানা মোহাম্মদপুর বেড়িবাঁধে সব গুছিয়ে উঠতে চলে যাবে আরো 1 বছর। মাল আসতে পারতেছে না, এরা বর্ডার বন্ধ রাখছে, এই কারণে বাংলাদেশে একটু দাম বেশি। আগে যে তুলনা ছিল, যদি এক একটা দোকানে যদি 20,000-30,000 টাকা বিক্রি করছে, এখন এই দোকানে 10,000 টাকা বিক্রি সেল নেমে আসছে। জায়গাটা চেঞ্জ হয়ে যেতেছে। এই কাস্টমার আমরা যতই বলো তো চিনতে তো অনেক সময় যাবে। নতুন ঠিকানায় বাজার বসবে মার্চের শুরু থেকে, কিন্তু পুরনো ঠিকানা ছাড়ার ক্ষতিপূরণের টাকা এখনো হাতে পাননি ব্যবসায়ীরা। টলসেদের কারণে আমাদের মার্কেট প্রায় 40টা দোকান ভাঙা পড়ছে, যার কারণে মার্কেট সরিয়ে নিতে আমরা বাধ্য হচ্ছি। কিন্তু এখন পর্যন্ত সরকারের যে ক্ষতিপূরণ সামান্য নামমাত্র আমাদের দেওয়া হয়েছে, এই টাকাটা এখনও পাইনি। আমরা ডিসি অফিস যেতেছি, আজকে জেলে সামনের সপ্তাহ, পরের সপ্তাহ, পরের মাসে যোগাযোগ করেন। এই হয়রানির মধ্যে আমরা এখনো আছি। ব্যবসায়ীরা জানান, আগে 60টির মতো দোকান থাকলেও উচ্ছেদের ফলে কয়েক মাস ধরে বেচাকেনা চলছে 32টি দোকানে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আয়ারল্যান্ডে ধীরে ধীরে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, এতে স্বস্তি প্রকাশ না করে সংক্রমণের হার কমাতে সতর্ক থাকতে হবে আরও বেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। এই সপ্তাহে শুভ্র তুষারে ছেয়ে যেতে শুরু করেছে আয়ারল্যান্ড।
গেল মাসেও মৃত্যু ও আক্রান্তের হারে উৎকণ্ঠায় ছিল এখানকার বাসিন্দারা, কিন্তু গেল সপ্তাহ থেকে সংক্রমণ কমে যাওয়ায় একটু একটু করে স্বাভাবিক জীবনের ছন্দ যেন উকি দিচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর হার কমে যাওয়ায় বাংলাদেশি কমিউনিটিতেও বইছে স্বস্তির হাওয়া। তবে এ ধারা অব্যাহত রাখতে হলে আরো বেশি সতর্ক হয়ে চলতে হবে বলে মনে করেন তারা। আমরা যদি এভাবে স্বাস্থ্যবিধি মেনে সরকারের প্রতিটা নিয়ম মেনে চলি, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটা নরমাল লাইফ ফিরে পাবো। তৃতীয় ধাপে পুলিশ ছিল বেশ শক্ত অবস্থানে, তাই 5 কিলোমিটারের বেশি ভ্রমণের আইন ভঙ্গকারীদেরকে জরিমানা করা হয়েছে অনেক। আক্রান্ত ও মৃত্যুর দুটিই কমেছে, তারপরও স্বাস্থ্য বিভাগের হুঁশিয়ারি রয়েছে আরো বেশি সাবধানতা অবলম্বনের। অনেককে জরিমানা করা হয়েছে, সবাই যেন এই বিষয়গুলো দিয়ে খেয়াল রাখি। এদিকে আইসিইউতেও কমেছে নতুন করে ভর্তির সংখ্যা, তবে স্বাস্থ্য বিভাগ বলছে সংক্রমণ রোধে যেতে হবে আরো বহুদূর। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ 35টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও দেশগুলোর 4 ক্যাটাগরির অভিবাসীদের প্রবেশের সুযোগ দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে কূটনীতিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। কুয়েত সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা মহামারী নিয়ন্ত্রণে গেল বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ 35 দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কুয়েত সরকার। দীর্ঘদিন পর সেই নিষেধাজ্ঞায় শিথিলতা আনলো দেশটি। ওই 35টি দেশের 4 ক্যাটাগরির অভিবাসীদের কুয়েতে প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কূটনীতিক, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মী ও গৃহকর্মী রয়েছেন। 35টা দেশের যে মানুষগুলো আসতে পারবে তার মধ্যে কুয়েতের কূটনীতিক, স্বাস্থ্যকর্মী এবং গৃহকর্মী। আমাদের বাংলাদেশিদের পানের দাবি, আমাদের বাংলাদেশিদের 18 নম্বরের যারা বাংলাদেশে অবস্থান করছে ভিসা নিষেধাজ্ঞা, তাদেরকে কুয়েত প্রবেশের অনুমতি দেওয়ার জন্য কুয়েত সরকারের কাছে আমাদের আকুল আবেদন। সংক্রমণ রোধে দেশটিতে বিভিন্ন বিধিনিষেধ জারি থাকলেও কোনোভাবেই আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছে না। সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 9 মাসের মধ্যে করোনায় দেশে সর্বনিম্ন 5 জনের মৃত্যু। ইউরোপের বিভিন্ন দেশে কমছে সংক্রমণ। টিকা নেয়ার বয়সসীমা 55 থেকে 40 করায় বেড়েছে গ্রহীতার সংখ্যা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।